হ্যালো এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করি ভালোই আছি সবাই। আমরা জানি আমাদের অপ্টো ইলেকট্রনিক্সের মিড টার্ম পরীক্ষাটা বাকি আছে। তো সেটা আগামী কয়েকদিন পরেই হচ্ছে। সেটার জন্য অলরেডি অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়া হয়েছে এবং ভাইবারও অলরেডি শিডিউল দেওয়া হয়েছে। তো টাইমলি সব কিছু হবে। তো এখন আমরা প্রতিবারই হচ্ছে আমাদের 172 ব্যাচ, আমরা প্রতিবারই হচ্ছে একটা গ্রুপ স্টাডি করতাম। আমাদের দুইটা সেকশন, আমরা দুইটা সেকশন একসাথে করতাম, বা হচ্ছে আলাদা আলাদা টিচার ভিন্ন হলে আলাদা করতাম। তো এখন যেহেতু করোনার এই সময়ে সবাই বিভিন্ন জায়গায়, তো অনলাইনে গ্রুপ স্টাডিটা সম্ভব। কিন্তু আসলে অনলাইনে আমরা ক্লাস করে দেখেছি আসলে মাথা ব্যথা করে, বা এত দীর্ঘ সময় কথা বলা একসাথে, সবার প্রশ্ন নেওয়া, বা এত দীর্ঘ সময় ধরে হচ্ছে কথাগুলো শোনা, এটা অনেক টাফ হয়ে যায়। তো সেজন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালটা করছি। আমি এর আগেও আমাদের কয়েকটা সাবজেক্ট করেছিলাম, আমাদের ইবি সেকশনে যারা আছে এরা মোটামুটি জানে। তো এখন এটা হচ্ছে অপ্টো ইলেকট্রনিক্সের, এবং আমাদের এই সাবজেক্টের উভয় সেকশনে হচ্ছে টিচার সেম। তো এই ভিডিওটা আশা করি উভয় সেকশনে আমরা যারা আছি টোটালি আমাদের 172 ইভিনিং ব্যাচে সবারই আশা করি কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি এখান থেকেই। আমাদের মিডের সিলেবাস ছিল মূলত হচ্ছে আমরা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, মানে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, এবং হচ্ছে সলিড স্টেট ডিভাইসে আমরা যেই টপিকগুলো পড়ে এসেছি সেগুলো, এবং সেই সাথে হচ্ছে আমাদের একটা টপিক নতুন যেটা হচ্ছে এলইডি। অর্থাৎ আমাদের আগের কিছু রিভিউ লেকচার, এবং সেই সাথে হচ্ছে এলইডি হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস ছিল। তো এলইডি যেই টপিকটা সেটা অনেকটা আমাদের ফাইনালের যে সিলেবাস ছিল লেজার সেটার সাথে অনেকটাই সম্পর্কিত। আর আগের যেগুলা আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমরা আগে অলরেডি পড়ে এসেছি, কিন্তু একটু অনেক দিন হয়ে গেছে, প্রায় এক বছরের বেশি, যে জন্য অনেকটাই ভুলে গিয়েছি হয়তো। তো আমি প্রথম থেকেই শুরু করি। তো আমাদের মিডের সিলেবাসের শুরুতে যেই জিনিসটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তা আশা করি সেমিকন্ডাক্টর নিয়ে কাউকে কিছু বলতে হবে না যে সেমিকন্ডাক্টরটা কী। তো তারপরে এখানে একটা সংজ্ঞা, যেটা এটা হচ্ছে ক্রিস্টালিন সলিড, ক্রিস্টালিন অথবা হচ্ছে অ্যামরফাস সলিড, ওকে। যেটার হচ্ছে কন্ডাক্টিভিটি হচ্ছে ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি, অর্থাৎ কন্ডাক্টরে যেমন কন্ডাক্টিভিটি থাকবে এবং ইনসুলেটরও যেমন থাকবে, তার ঠিক মাঝামাঝি যেটা সেটাই হচ্ছে মাঝামাঝি কন্ডাক্টিভিটি যে ম্যাটেরিয়ালগুলো সেগুলোই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, ওকে। এখন কন্ডাক্টিভিটি যেহেতু আসছে, সেখানে একটা কথা হচ্ছে, এখন যেহেতু সেমিকন্ডাক্টরটা হচ্ছে কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা বলি এটা সেমিকন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এটা ইনসুলেটর। এখন তাহলে সেমিকন্ডাক্টরটা কেন ইউজ করা হয়? আমাদের যদি হাই কন্ডাক্ট মানে কন্ডাক্টিভিটি যদি প্রয়োজন হয়, আমরা যদি চাই এদিক দিয়ে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি পাস হোক, তাহলে আমরা সেখানে কন্ডাক্টর ইউজ করলেই পারি। আর আমরা যদি চাই এখানে ইলেকট্রিসিটি পাস হওয়ার দরকার নেই, তাহলে আমরা সেখানে ইনসুলেটর ইউজ করলেই পারি। তো কেন আমরা সেমি কন্ডাক্টর ইউজ করব, যেটা মাঝামাঝি কন্ডাক্টরও না ইনসুলেটরও না, মাঝামাঝি পর্যায়ে, আমরা এটা কেন ইউজ করব? এটা এই জন্য ইউজ করা হয় মূলত হচ্ছে এটাকে বিভিন্নভাবে হচ্ছে এর কন্ডাক্টিভিটিটা যেহেতু মাঝামাঝি পর্যায়ে আছে, একে যে কোনোভাবেই কোনো একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে কি কন্ডাক্টরেও পরিণত করা যাবে, ইনসুলেটরেও পরিণত করা যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, মানে একে হচ্ছে দুইভাবেই ব্যবহার করা যায়। সেজন্য হচ্ছে সেমিকন্ডাক্টরটা এত বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তো এখন এটার কন্ডাক্টিভিটি বৃদ্ধি বা হ্রাসের যে ব্যাপারটা বললাম, তো সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে তিনটা উপায়ে সাধারণত। একটা হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন, আরেকটা হচ্ছে টেম্পারেচার, আরেকটা হচ্ছে ইলুমিনেটিং উইথ লাইট। এখন ডোপিং কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে আমরা জানি আমাদের একটা ম্যাটেরিয়াল অলরেডি আছেই, ধরলাম সিলিকনটা আমরা খুব বেশি পরিচিত সিলিকনের সাথে। সিলিকন একে হচ্ছে পি টাইপ ডোপিং করলাম এবং এন টাইপ ডোপিং করলাম। তো এই ডোপিংয়ের মাধ্যমে হচ্ছে এর প্রপার্টি বা হচ্ছে এর কন্ডাক্টিভিটি কিছুটা পরিবর্তন করা যায়। এখন তাহলে কথা হলো এন টাইপ ডোপিং কোনটা এবং পি টাইপ ডোপিং কোনটা, এগুলো আমরা পড়ে এসেছি, তারপরে হচ্ছে আমাদের এই কোর্সে হচ্ছে লাগবে, সেজন্য আবারও বলছি বা একটু রিভিউ করে নিচ্ছি যেন আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, মানে আমাদেরকে যেন কোনো একটা কিছুর জন্য যেন আমার নতুন করে কোনো কিছু ঘাঁটতে না হয়। আমি চাচ্ছি টোটাল প্যাকেজটাই, অর্থাৎ টোটাল যে জিনিসগুলো আমাদের জানা দরকার সবগুলো যেন আমরা এই একটা ভিডিও থেকেই পাই। সেজন্য এই জিনিসগুলো আবারও আলোচনা করতেছি। তো এন টাইপ ডোপিং হচ্ছে যেটা, অর্থাৎ এন টাইপে হচ্ছে আমরা জানি কি এটা একটু নেগেটিভ জিনিস প্রদর্শন করবে। নেগেটিভ মানে হচ্ছে তার ইলেকট্রন বেশি থাকবে। তো আমরা জানি হচ্ছে আমাদের যখন একটা একটার সাথে ডোপিং করা হবে, মিক্স করা হয়, কোনো একটা অ্যাটমের সাথে কোনো একটা অ্যাটম যখন মিক্স করা হয়, তো সেখানে এন টাইপ ডোপিং হচ্ছে
যেখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য থাকবে। তো সেমিকন্ডাক্টরে হচ্ছে সাধারণত ভ্যালেন্স ব্যান্ডে 4টা ইলেকট্রন থাকে। তো ওই 4টার সাথে 4টা যদি মিক্স হয়ে যায়, আরও একটা যদি বাড়তি থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ দেখাবে। আবার 4টার সাথে যদি 3টা মিক্স করি, সেখানে একটা ঘাটতি দেখা দেবে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ দেখাবে। তার মানে বোঝাই যাচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলোর সাথে যদি আমরা গ্রুপ 5 মানে পঞ্চযোজী যে মৌলগুলো আছে সেগুলো যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা এন টাইপ ডোপিং বলবো সেটাকে, কারণ সেখানে একটা ইলেকট্রন বাড়তি থাকবে। আর যদি ত্রিযোজী বা গ্রুপ 3 এর অ্যাটমগুলো যদি আমরা ডোপিং করি, তাহলে সেটা হচ্ছে পি টাইপ ডোপিং হবে। অর্থাৎ পঞ্চযোজী যদি হয় তাহলে হচ্ছে এন টাইপ, এবং ত্রিযোজী যদি হয় তাহলে হচ্ছে পি টাইপ। ওকে, এখন পঞ্চযোজী কোনগুলো? পঞ্চযোজী হচ্ছে ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি। আর ত্রিযোজী যেটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম এবং ইম্বিয়াম। তো এন টাইপ যে ডোপিং যেগুলোকে মানে বাড়তি যে অ্যাটমগুলোকে অ্যাড করা হয় পঞ্চযোজী যেগুলো, সেগুলোকে আবার ডোনর অ্যাটমও বলা হয়, এবং ত্রিযোজী যে অ্যাটমগুলোকে আমরা ডোপিং করছি এখানে, সেগুলোকে অ্যাকসেপ্টর অ্যাটমও বলা হয়ে থাকে। ওকে, এরপর হচ্ছে টেম্পারেচার। আমরা জানি সেমিকন্ডাক্টরের উপরে যদি টেম্পারেচার হয়, সেমিকন্ডাক্টর কেন, যে কোনো ম্যাটেরিয়ালের উপরে যদি টেম্পারেচার পড়ে, তাহলে হচ্ছে তার কন্ডাক্টিভিটি কিছুটা পরিবর্তিত হয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার যত বেশি পড়বে, ওর কন্ডাক্টিভিটি তত বৃদ্ধি পায়। এরপরে ইলুমিনেটিং ইট উইথ লাইট। ইলুমিনেটিং মানে হচ্ছে কোনো একটা আলো দেয়া তাকে। তো এখন লাইট দিয়ে, কোনো একটা লাইট দিয়ে, সে সূর্যের আলো হোক বা যে কোনো আলো হোক, তাকে যদি আলো দেওয়া হয়, সেই ক্ষেত্রেও আলোটাও একটা এনার্জি আমরা জানি। তো এই এনার্জিটা দিলেও হচ্ছে তার অবস্থার কিছুটা পরিবর্তন হয়। এটা অনেকটা ওই টেম্পারেচার যেটা সেটার মতোই, এই ক্ষেত্রেও তার কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায়। এটা হচ্ছে 3টি উপায়। তো এত ডিটেলস আমাদের হয়তো বা ভাইবাতে জিজ্ঞেস করবে না, কিন্তু জাস্ট আমাদের জানার জন্য বলছি কথাগুলো। আচ্ছা, এখন এরপরে একটা মেইন কমন যে জিনিসটা ছিল, যে এনার্জি ব্যান্ড, যে জিনিসটা আমরা বারবার বলি এনার্জি ব্যান্ড এনার্জি ব্যান্ড, এই জিনিসটা আসলে মূলত কি? এখন এনার্জি ব্যান্ড যেটা, এটা আমাদের এবারে সিলেবাসে নেই, কিন্তু স্যার যখন আমাদের ক্লাসে প্রথম পড়িয়েছেন, তখন হচ্ছে এই এনার্জি ব্যান্ডের বিষয়টা আলোচনা করেছেন আবারও। আগে পড়িয়েছেন সেটা আবারও এখানে রিভিউ করেছেন। তো এখন এনার্জি ব্যান্ড সম্পর্কে একটু বলি। এনার্জি ব্যান্ডটা যেটা আসলে মূলত কি, এনার্জি ব্যান্ডটা কিভাবে গঠিত হয়, কোশ্চেন করলেও করতে পারে। ওকে, আমরা দেখব হচ্ছে এনার্জি ব্যান্ডটা আসলে কিভাবে এখন গঠিত হয়। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা, সরি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাটমের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে আবর্তন করে হচ্ছে আমাদের অনেকগুলো অরবিট থাকে। প্রথমে হচ্ছে আমাদের এস, পরে হচ্ছে পি, পরেরটা হচ্ছে ডি, এর পরেরটা হচ্ছে এফ, এরকম। আচ্ছা, পুরোটা আঁকার দরকার নেই, যাই হোক এতটুকু জাস্ট আমাদের এস এবং পি হলেই হলো। এখন এই রকম যদি আরও একটা, এই প্রত্যেকটা অরবিটেই হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো থাকে। তো আমরা যখন এটাকে আরও একটা অ্যাটমের সাথে যখন মিক্স করব, জাস্ট একটা সিঙ্গেল অ্যাটমের কথা বলি, মিক্স করব, তখন এটা মিক্সটা হবে কিভাবে? এটা মিক্সটা এমনভাবে হবে, আমরা মেয়েদের চুড়ির কথা বলতে পারি। হাতে যদি একই সাইজের অনেকগুলো চুড়ি পড়ে, তাহলে চুড়িগুলো থাকবে কেমন? একই সাইজের চুড়িগুলো হচ্ছে একসাথে থাকবে। ঠিক এইখানেও এগুলা একসাথে থাকবে। অর্থাৎ এইখানে আরেকটা অ্যাটম যদি অ্যাড করা হয়, তাহলে সেইটা এস অরবিটাল এই এস অরবিটের সাথে থাকবে, এবং পিটা পি এর সাথে থাকবে। এইভাবে এটা ব্যান্ড গঠন করবে। এবার যদি আরও একটা মিক্স করা হয়, সেটাও হচ্ছে এইভাবে থাকবে, এইভাবে অ্যাড হবে। অর্থাৎ একটা চুড়ির পাশে আরেকটা চুড়ি, এইভাবে। ডিফারেন্ট সাইজের চুড়ি যদি ইউজ করা হয়, তাহলে ডিফারেন্টটা মানে বড়গুলার সাথে ছোটোগুলোর সাথে, ঠিক যেভাবে এখানে আছে, এই যে ছোটোগুলোর সাথে, এইভাবে যখন একটা ম্যাক্রোস্কোপিক পিচ যখন নেওয়া হয়, কোনো একটা ম্যাটেরিয়ালের একটা ক্ষুদ্র অংশ যখন নেওয়া হয়, তখন সেখানে প্রায় এই রকম 10^22 সংখ্যক অরবিট থাকে। এই অরবিটগুলো একটা একটার উপরে এমনভাবে থাকে, মানে যদি বলি আমরা একটা চুল অনেক সময় দেখি না, কিন্তু সেই জায়গায় যদি হচ্ছে একটা পুরো মাথার চুল সবগুলা যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তখন তো তাকে সেই চুলগুলো দেখা মানে একদম পুরো একটা ব্যান্ডের মতো হয়ে যাবে, একটা মুঠি হয়ে যাবে। ওই মুঠি যেটা, সেটাই হচ্ছে ব্যান্ড। তো ঠিক এইখানে এরকম অরবিটগুলো যখন একটা একটা পাশাপাশি এভাবে বসে যাবে, একটা একটার উপরে এভাবে বসতে বসতে এত সংখ্যক অরবিট বসবে, এটাকে যখন আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখি, তখন অনেকটা ব্যান্ড এর মতো মনে হয়। তো সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে আমাদের ওই যে বাকি যে দুইটা অরবিট আছে ডি এবং এফ, সেগুলোর অতটা প্রয়োজন হয় না। আমাদের জাস্ট এস এবং পি, এই দুইটা হলেই হয়।
তো এটাই হচ্ছে আমাদের মূলত ব্যান্ড। এখন কথা হলো এখানে তো গোল, তাহলে আমরা সোজা কেন ধরতেছি? আসলে অপ্টো ইলেকট্রনিক্স বলি, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস বলি, অথবা সলিড স্টেট ডিভাইস বলি, এখানে যতগুলো ফিগার দেখতে পাচ্ছি আমরা, একটা ফিগারও রিয়েল না, এগুলা সবই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। এখন একটা গ্রাফ যদি এরকম গোল করে দেখানো হতো, তাহলে কি আমরা বুঝতাম? কোনোভাবে আমরা বুঝতাম না, অনেক কষ্ট হয়ে যেত। তো সেই জন্য আমাদের এই এক একটা গ্যাপ থেকে একটা এর মধ্যে কতটুকু পার্থক্য, কেমন দূরত্ব, এই জিনিসগুলা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যদি সেটাকে সোজাসুজিভাবে আঁকা হয়। সেজন্য আমাদের এনার্জি ব্যান্ডগুলোকে সোজাভাবে দেখানো আছে। তো এইটা হচ্ছে এনার্জি ব্যান্ড গঠিত হওয়ার মূল কাহিনী। এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ডে, ডিরেক্ট এনার্জি ব্যান্ড যেটা এবং এনার্জি ব্যান্ডের গ্যাপ, তাতে আমরা চলে আসবো। আমরা জানি দুইটা ব্যান্ড থাকে, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আমরা এখন সেখানে চলে আসবো। তো এই ছিল আমাদের এনার্জি ব্যান্ড কীভাবে গঠিত হয় সেটার বর্ণনা হচ্ছে এখানে দেয়া আছে। ফাইলটা যেহেতু মানে দিতে পারছি না, তো সেজন্য আমি এখানে ধরে রেখেছি। কেউ যদি পড়তে চায় তাহলে হচ্ছে সে এখানে একটা স্ক্রিনশট দিয়ে পড়তে পারবে। ওকে, আমি একটা একটা করে ইয়ে করে চেষ্টা করছি। তো এখন এনার্জি ব্যান্ড যেটা, সেটা হচ্ছে আমাদের তিন ধরনের ম্যাটেরিয়াল আমরা জানি: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে এনার্জি ব্যান্ডটা হচ্ছে দুইটা ব্যান্ড থাকে, সরি একটু আগে বলেছি দুইটা ব্যান্ড থাকে, একটা কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবং আমাদের ইলেকট্রিসিটি ফ্লোয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে হচ্ছে, সবচেয়ে বেশি না মূলত সাহায্য করেই হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে হোলের সাথে, ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে হচ্ছে রিকম্বিনেশন করতে হয়, আদান প্রদান করতে হয়, যাতায়াত করতে হয়। সেটা যদি হয় তাহলে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হবে। তো সেজন্য কন্ডাক্টরের যেহেতু কন্ডাক্টিভিটি অনেক বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এত কাছেই থাকবে যে তাদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হয় না বলেই তো হচ্ছে তার কন্ডাক্টিভিটি বেশি, তাই না? সেজন্য কন্ডাকশন ব্যান্ড, কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে একদম কাছাকাছি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে ওভারল্যাপ অবস্থায়, একটা একটার উপরে থাকে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাঝখানে একটা গ্যাপ থাকে, 5 ইলেকট্রন ভোল্টের ছোট একটা গ্যাপ থাকে এখানে, যেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ বলা হয়, ফরবিডেন এনার্জি গ্যাপ বলা হয়, এনার্জি ব্যান্ড গ্যাপ বলা হয়, যে যা ইচ্ছা বলতে পারে, সমস্যা নেই। এই তিনটা নামে হচ্ছে এটাকে ডিনোট করা হয়। এবং ইনসুলেটর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা 5 ইলেকট্রন ভোল্টের সমান অথবা 5 ইলেকট্রন ভোল্টের চেয়েও বেশি। এবং 5 ইলেকট্রন ভোল্ট এমন একটা সংখ্যা, এটা হচ্ছে এতটাই বেশি যে কোনোভাবেই কন্ডাকশন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ডে আনা যায় না। অর্থাৎ এটা ইনসুলেটরই থাকে, এই জন্য এটাকে ইনসুলেটর বলা হয়। ইনসুলেটরকে আসলে কখনো কোনোভাবেই চেঞ্জ করা যায় না। আর এখানে একটা কথা আছে, এই কথাটা আসলে আমাদের অত দরকার না, জাস্ট এখানে একটা কথাই বলেছে, যখন আমি একটা সিঙ্গেল অ্যাটম চিন্তা করব তখন সে সিঙ্গেল অ্যাটম, কিন্তু যখন একসাথে আমি অনেকগুলো অ্যাটমের কথা চিন্তা করব তখন আর সেখানে সিঙ্গেল অ্যাটম হবে না, যে এটা রহিম এটা করিম, এরকম করে আলাদা আলাদা কিছু হবে না। অর্থাৎ রহিম করিম যা আছে সবাই মিলেই হচ্ছে তখন একটা টিম, তাদেরকে একটা হোল একটা কম্বিনেশন হিসেবে চিন্তা করা হবে, একটা মানে টোটাল একটা গ্রুপ হিসেবে চিন্তা করা হবে, একটা টিম হিসেবে চিন্তা করা হবে, সেটাই বলেছে। আচ্ছা, এখানে দুইটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখানো আছে, একটা হচ্ছে সিলিকনের, একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের। সিলিকনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের যে কন্ডাকশন ব্যান্ডের এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট, অনেক ক্ষেত্রে 1.1ও ধরে থাকে। এবং গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে 1.42 ইলেকট্রন ভোল্ট। দুটাই এখানে ফিগারে সমান দেখানো আছে, কিন্তু আসলে সমান না, ভ্যালু দেখেই বুঝতে পারছি একটা বেশি একটা কম। ওকে, তো এইখানে আমি কিছু কথা লিখেছি, এগুলো হচ্ছে স্যার ক্লাসে আলোচনা করেছেন, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি, যদি ভাইবাতে জিজ্ঞেস করে থাকে আর কি। কন্ডাকশন ব্যান্ডের যে উইথ, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ডের টোটাল যে এরিয়াটুকু, মানে প্রশস্ত যেটা এরিয়াটুকু, সরি এরিয়া বলবো না, এরিয়া তো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, তো এখানে যে উইথ যেটা, প্রশস্ত যেটা, সেই পুরোটা হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি, বা এটাকে এক্স দ্বারাও ডিনোট করা হয় অনেক সময়, কাই, এক্সের মতো একটা ইয়ে, সেটাকে বলা হয় হচ্ছে কাই, কাই দ্বারা ইন্ডিকেট করা হয়, সেটা আমি লিখেছি, দ্য উইথ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, এরপরে একটা কথা আমরা বারবার শুনবো এই কোর্সে, সেটা হচ্ছে রিকম্বিনেশন। তো এই রিকম্বিনেশন জিনিসটা কি, আমরা অনেকবার হয়তো শুনেছি, অনেকে জানি অনেকে জানি না। রিকম্বিনেশন মূলত হচ্ছে জাস্ট ইলেকট্রন এবং হোলের তাদের মিলন, তাদের পেয়ার, কাপল, এটাই হচ্ছে রিকম্বিনেশন। এখন তার আগে একটা কথা, হোল কি? ইলেকট্রন তো আমরা জানি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, আমরা কি বলি, আমরা বলি হচ্ছে অ্যাটম।
এবং সেই অ্যাটমকে ভাঙলেও হচ্ছে আরও তিনটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, ফোটন, নিউট্রন। ওকে, তো সেখানে তো হোল বলতে কিছু নেই। তাহলে হোলটা কি? আসলে হোল বলতে কোনো ম্যাটেরিয়াল না, এটা জাস্ট হচ্ছে একটা জায়গায় একটা ইলেকট্রন ছিল কিন্তু বর্তমানে সে নেই। এই যে ইলেকট্রনের যে একটা অ্যাবসেন্স, অনুপস্থিতি, এটাই হচ্ছে হোল। অর্থাৎ একটা ইলেকট্রন চলে গেছে, এখানে একটা ঘাটতি পড়ে গেছে, একটা গ্যাপ পড়ে গেছে, সেটাই হচ্ছে জাস্ট হোল। আমরা একটা ক্লাসে অনেকজন বসেছিলাম, মাঝখান থেকে একজন উঠে গেছে, এই যে গ্যাপ যেটা, এটাই হচ্ছে হোল। এখন এই গ্যাপে যখন আবার আরেকজন মানে আরেকটা ইলেকট্রন এসে বসে যাবে, এই বসে যাওয়াটাই, এই গ্যাপে একটা ইলেকট্রন এসে বসে যাওয়াটাকেই বলা হয় হচ্ছে রিকম্বিনেশন। অর্থাৎ তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া আর কি, একটা কাপল করে দেয়া। যাই হোক, গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের এখানে রিলেটেড, যেটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। এগুলো অনেক কিছুই স্লাইডে নেই, কিন্তু স্যার কিন্তু ক্লাসে এগুলো পড়িয়েছেন। তো ভাইবার জন্য দরকার হতে পারে, সেজন্য আমি আলোচনা করছি, এবং এটা হচ্ছে আমাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে কাজে লাগবে, সেজন্য আলোচনা করা হচ্ছে। কেউ যদি চায় যে না আমি এগুলো ধরবো না, আমি একদম সরাসরি ক্লাসে স্লাইডে যা আছে তা, ওকে ঠিক আছে, সেই এইটুকু অংশ সে স্কিপ করতে পারে, সমস্যা নেই। তো এখন এখানে দুটা টার্ম, একটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ আর একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তো ডিরেক্ট ব্যান্ড গ্যাপটা কি এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপটা কি? আমরা জানি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড থাকে, মাঝখানে একটা এনার্জি গ্যাপ থাকে। তো আমরা এখানে প্রথম যে ফিগারটা দেখতে পাচ্ছি, বাম পাশের ফিগারটা, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডাকশন ব্যান্ড। আমরা বলেছি যে ওই যে সমান্তরাল একদম সোজা দেখিয়েছি, কিন্তু সেটাও বলেছি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, বাস্তবে এটা এমন থাকে না, বাস্তবে এটা আঁকা বাঁকা থাকে। তো কন্ডাকশন ব্যান্ডের একদম সর্বনিম্ন যে প্রান্তটা, এজ যেটা, সেটাকে আমরা বলি ইসি, এবং ভ্যালেন্স ব্যান্ডের সর্বোচ্চ যে ইয়েটা, প্রান্তটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইভি। তো এই সর্বনিম্ন, কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন এবং ভ্যালেন্স ব্যান্ডের সর্বোচ্চ, ইসি এবং ইভি যদি একই পজিশনে থাকে, মানে বরাবর থাকে, সেটাকে বলা হয় ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। আর যদি আলাদা থাকে, মানে ইসি এক জায়গায়, ইভি এক জায়গায়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, যেটা আমাদের ডান পাশের ফিগারটিতে দেখানো আছে, ফিগার বিতে। তো এখন ডিরেক্ট ব্যান্ড গ্যাপে কী হয় এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে কী হয় সেটা আমরা বলি। ডিরেক্ট ব্যান্ড গ্যাপে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যখন ব্যালেন্স ব্যান্ডে আসে, অর্থাৎ রিকম্বিনেশন যখন হয়, যখন সে সরাসরি আসার সুযোগটা পায়, তখন সে হচ্ছে একটা লাইট ইমিট করে। এই এনার্জি গ্যাপ যতটুকু, ঠিক ততটুকু সেই পরিমাণ শক্তির একটা ফোটন সে রিলিজ করে, এবং এটাই হচ্ছে আমরা আলো হিসাবে দেখতে পাই, যেটা এলইডি এবং লেজারের ক্ষেত্রে আমরা ইয়ে করি। তো এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, যেটা হচ্ছে বাইরের কোনো প্রকার এক্সটার্নাল কোনো ফোর্স ছাড়াই হচ্ছে ফোর্স বলতে কিন্তু আমাদের এটা ইয়ে না, ইলেকট্রিক ফিল্ড না। আমরা লেজারে পড়েছি, আমাদের বাইরে থেকে হচ্ছে একটা ইলেকট্রন দিতে হয়, ওই যে পাম্পিং করে কোনো একটা ওই যে লাইট দিয়ে আর কি, সবুজ আলো, নীল আলো, তো এইগুলো সেখানে আসছে না, এখানে হচ্ছে জাস্ট ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, তাহলেই হবে। তো যেটা ডিরেক্ট চলে আসতে পারে, সেখানে হচ্ছে একটা ফোটন রিলিজ করে। কিন্তু যখন সে ডিরেক্ট আসে না, তখন সে কি করে? তখন করে কি, তাকে আমরা এই ডান পাশের ফিগারটিতে একটু তাকাই, সে হচ্ছে প্রথমে আসতে হয় এখানে টি না যেন কি যেন একটি আছে, যাই হোক, এখানে প্রথমে তাকে একটা পর এখানে আসতে হয়। এরপরে তো আমি একটু ধরে দেখাচ্ছি, প্রথমে তাকে এতটুকু অংশে আসতে হয়, এসে তারপর এখান থেকে তাকে আবার এখানে আসতে হয়। এই যে মাঝখানে যে গ্যাপ পড়ে, এর ফলে হচ্ছে কোনো আলো রিলিজ হতে পারে না, বরঞ্চ এখান থেকে রিলিজ হয় ল্যাটিস ভাইব্রেশন বা হচ্ছে ফোনন, যার ফলে মূলত হিট হয়। এটা হচ্ছে রেডিয়েশনলেস, অর্থাৎ এখানে কোনো আলো হয় না, এখানে বরং হয় হচ্ছে হিট উৎপন্ন হয়। তা আমি তো হিটার বানাচ্ছি না, আমি বানাচ্ছি এলইডি, হিট দিয়ে আমি করবোটা কি, আমার লাগবে হচ্ছে আলো। তো সেজন্য আমার এখানে ডিরেক্ট ব্যান্ড গ্যাপটা ইউজ করা হয় না, সরি, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ইউজ করা হয় না, ডিরেক্ট ব্যান্ড গ্যাপটা ইউজ করা হয়। তো এখন ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল কোনগুলা, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল কোনগুলা, সেগুলো আমরা একটু দেখি। এই যে এখানে বলা আছে যে ডিরেক্টের ক্ষেত্রে কী হয়, ইনডিরেক্টের ক্ষেত্রে কী হয়, সে যেটা আমি মাত্র বলেছি সেটা। তো এক্সাম্পলগুলো দেওয়া আছে। ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর যেগুলো, সেগুলো হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, এবং ইনডিরেক্ট যেটা সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলা। আচ্ছা, গেল এটা। এরপরে আমাদের যে টার্ম, সেটা হচ্ছে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স বা ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা আমরা পড়েছি, এটা আমরা আগে অনেক পড়েছি, 2 সেমিস্টারে এটা পড়েছি। এটা আশা করি অত বেশি বিস্তারিত বলতে হবে না। এফ অফ ইটা হচ্ছে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, এবং এইখানে যেটা ইএফ সেটা হচ্ছে ফার্মি লেভেল, এবং ই যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল ই যেটা, সেটা হচ্ছে কোনো একটা এনার্জি স্টেট।
আর নিচের ই যেটা সেটা তো এক্সপোনেনশিয়ালের ই, আর কে যেটা সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এখন এইটা হচ্ছে ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই ফাংশন দিয়ে ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন এটা হচ্ছে জাস্ট প্রবাবিলিটি অফ হ্যাভিং ইলেকট্রন, জাস্ট ইলেকট্রন থাকার প্রবাবিলিটি প্রকাশ করবে, এটা কিন্তু ইলেকট্রনের সংখ্যা প্রকাশ করবে না। তো সর্বোচ্চ প্রবাবিলিটি কত একটু দেখি আমরা বলি তো, সর্বোচ্চ প্রবাবিলিটি কত, কোনো একটা কাজ হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা কতটুকু? 100%। আমরা বলবো যে বাংলাদেশ আজকের ম্যাচে 100% জিতবেই। এখন সেটা হচ্ছে পার্সেন্ট ভ্যালু, যদি এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসি তাহলে কত হয়? 1। তার মানে সর্বোচ্চ প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে এফ অফ ই এর ভ্যালুটা সর্বোচ্চ 1 হবে। ওকে, মানে এফ অফ ই এর যদি আমরা কোনো ম্যাথ করি সেখানে এফ অফ ই এর ভ্যালুটা সর্বোচ্চ হবে 1। এটা ভাইবার কোশ্চেন আসতে পারে যে এফ অফ ই যেটা এই ইকুয়েশনের ভ্যালু সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ হচ্ছে 1। এরপরে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা তো ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন এইখানের ভগ্নাংশটা একটু জটিল হয়, 1/1 প্লাস এভাবে আছে। তো বোল্টজম্যান নামে একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন, উনি করেছেন কি, উনি বললেন যে এত ডিটেলস করতে হবে না, আমরা এখান থেকে এই যে নিচের হরের যে ডান পাশের পোর্শনটুকু আছে এইটুকু অংশের তুলনায় বাম পাশে যে 1 আছে এই 1টা হচ্ছে খুবই নেগলিজিবল, এই জন্য চাইলে 1টা বাদ দেওয়া যায়। এবং 1টা যখন বাদ দিয়ে যায়, আমরা জানি একটা ভগ্নাংশের নিচে যদি কোনো একটা কিছু থাকে সেটার যদি পাওয়ার যদি পজিটিভ থাকে সেটা উপরে চলে গেলে নেগেটিভ হয়। তার মানে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন যেটা সেটা অনুযায়ী আমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এফ অফ ই ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ব্র্যাকেট হবে ই মাইনাস ই এফ বাই কেটি। অর্থাৎ হরের ডান পাশের পোর্শনটুকু উপরে চলে যাবে, পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন। এবং দুইটা সূত্র দিয়েই ম্যাথ করলে অ্যান্সারের খুব বেশি তারতম্য হয় না, যেখানে 100 ছিল সেখানে 99 দশমিক কত হবে বা 100 দশমিক কত হবে, খুব বেশি তারতম্য হয় না। তো দুইভাবেই করা যায়, যেটা পরবর্তীতে দেখানো আছে। আচ্ছা, এখন ফার্মি এনার্জি লেভেল, ফার্মি এনার্জি লেভেলটা কি? ফার্মি এনার্জি লেভেলটা হচ্ছে জাস্ট এমন একটা লেভেল যেটা হচ্ছে আমার ইলেকট্রনের মানে কি বলবো, মানে সমান পরিমাণ নির্দেশ করে, অর্থাৎ উভয় দিকে সমান পরিমাণ ইলেকট্রন আছে, সেটাই ইন্ডিকেট করে হচ্ছে আমার ফার্মি এনার্জি লেভেল। সেটা কেমন সেটা একটু আমি ফিগারে দেখাচ্ছি। আচ্ছা, ধরি আমাদের এই একটা ম্যাটেরিয়াল, ফার্মি লেভেলটা আমরা বলেছি সেটা হচ্ছে অর্ধেক নির্দেশ করে, তার মানে অর্ধেক হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অর্ধেক, একটু বাঁকা হয়ে গেছে তাই হোক, হাত দিয়ে আঁকছি এই জন্য। তো এখন এটা হচ্ছে ফার্মি লেভেল। এখন ম্যাটেরিয়ালটা ধরলাম হচ্ছে এইরকম আছে, তাহলে এখন অর্ধেকটা কোথায়? এখন কি আর অর্ধেক এখানে না, এখন অর্ধেকটা একটু নিচে চলে আসছে, কারণ টোটাল এরিয়া হিসাব করতে গেলে নিচের এই অংশটুকুতে অনেক বেশি। তো এখন সেকেন্ড যেই দাগ রেখাটা এঁকেছি এটাই হচ্ছে আমার ফার্মি লেভেলটা নির্দেশ করে, কারণ এখন দুই দিকে সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা তো হচ্ছে আমাদের জ্যামিতির ক্ষেত্রে। আমাদের এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে ফার্মি লেভেলটা কেমন, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে ফার্মি লেভেলটা ইন্ডিকেট করে যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডে টোটাল যতগুলো ইলেকট্রন আছে সেটার অর্ধেক কোথায় সেটা ইন্ডিকেট করে। ধরলাম আমার কন্ডাকশন ব্যান্ডে এবং ভ্যালেন্স ব্যান্ডে দুইটাতেই সমান সংখ্যক ইলেকট্রন আছে, 10টা 10টা। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন স্টেট ইসি, এটা হচ্ছে ইভি। এখন আমার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডে সমান সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে ফার্মি লেভেলটা হবে আমার ঠিক মাঝখানে। ধরলাম আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে আমার ফার্মি লেভেলটা চলে যাবে হচ্ছে আরও উপরে। আবার ধরলাম ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে ইলেকট্রনটা বেশি, তাহলে ফার্মি লেভেলটা চলে আসবে এইখানে। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ যেই দিকে ইলেকট্রন বেশি থাকবে সেই দিকে ফার্মি লেভেলটা চলে যাবে। এবং একটা ম্যাটেরিয়াল যদি হেভিলি ডোপড করা হয় এন টাইপ, তাহলে সেটার ফার্মি লেভেল একদম কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে যাবে। এবং এক ধরনের সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আছে যেটাকে ডিজেনারেট টাইপ সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বলে, সেটার ক্ষেত্রে ডোপিংটা এত পরিমাণ বেশি হয়ে থাকে যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের নিচে না হয়ে একদম কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে যায়, অথবা ভ্যালেন্স ব্যান্ডের উপরে না হয় ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে চলে যায়। এটাগুলো হচ্ছে ডিজেনারেট টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আমরা আমাদের আলোচনায় আবার আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। তো ফার্মি এনার্জির কথা, যেটা ফার্মি এনার্জি লেভেলের কথাগুলো যেগুলো বলেছি সেটাই। এখন ফার্মি লেভেলে হচ্ছে আমাদের কতটুকু ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে বের হয় হচ্ছে হাফ। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা উল্লেখ করা আছে
যেটা হচ্ছে যে ফার্মি লেভেলটা আমরা যখন ফার্মি লেভেলটা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। আমরা পি এবং এন টাইপ ম্যাটেরিয়াল যদি একসাথে মানে জাংশন ক্রিয়েট করি, দুইটাকে যদি একসাথে করি, সেই ক্ষেত্রেও ফার্মি লেভেলটা হচ্ছে সেম পজিশনে থাকে, ফার্মি লেভেল কনস্ট্যান্ট থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ যদি কোনো ফরওয়ার্ড বায়াস বা কোনো বায়াসিং অ্যাপ্লাই করা না হয় বা কোনো লাইট দেয়া না হয়, কোনো হিট দেয়া না হয়, সেই ক্ষেত্রে ফার্মি লেভেলটা সমান পজিশনে থাকে। এবং এই ক্ষেত্রে ফার্মি লেভেলের পরিবর্তন যেটা ডেল ইএফ, ডেল দ্বারা হচ্ছে আমরা কোনো কিছু পার্থক্য বোঝাই, তো ডেল ইএফ যেটা ফার্মি লেভেলের পরিবর্তন, ফার্মি লেভেলটা থাকে এটার পরিবর্তন হয় শূন্য, যেহেতু কনস্ট্যান্ট থাকে। তো সেজন্য এই অবস্থা যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হয়, যেটা এই প্যারাটাতে উল্লেখ করা আছে, ফর আ সেমিকন্ডাক্টর সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম ইন দ্য ডার্ক উইথ নো অ্যাপ্লাইড ভোল্টেজ অর নো ইএমএফ জেনারেটেড, ডেল ইএফ জিরো ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে জিরো, ডেল ইএফটা হচ্ছে জিরো, মানে কোনো রকম ফার্মি লেভেল পরিবর্তন হচ্ছে না। ওকে। এবং যদি এখানে কোনো ওয়ার্ক ইনপুট বা আউটপুট হয়, অর্থাৎ কোনো তাকে বায়াসিং করা হচ্ছে বা লাইট দেওয়া হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, সেই ক্ষেত্রে এইখানে একটা ইভি পরিমাণ একটা কাজ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ডেল ইএফটা হবে ইভি, অর্থাৎ অর্থাৎ ইএফ যেটা ফার্মি লেভেল, যেটা ফার্মি লেভেলটা উপরে বা নিচে নেমে আসবে ইভি পরিমাণ অংশ। সেটা আমরা পরবর্তীতে যখন লেজারে ঢুকবো তখন আমরা দেখতে পাবো, বা এমনিতে জাংশনে চলে গেল একটু পরেই পাবো। আচ্ছা, এখন আছে 1 নম্বর শিট থেকে স্যার কিন্তু সূত্রগুলো বাদ দেয়নি, তো সেজন্য সূত্রগুলো একটু দেখি। এখানে হচ্ছে একটা কন্ডাকশন ব্যান্ডে টোটাল কতগুলা ইলেকট্রন থাকবে, সেটার সূত্র হচ্ছে n ইকুয়াল টু ইসি প্লাস, ইসি থেকে হচ্ছে ই প্লাস এক্স পর্যন্ত। আমি এই সূত্রটা একটু একটু সূত্রটাকে একটু চোখ বুলিয়ে নিই, তারপরে এই সূত্রটা আমি ডিসক্রাইব করতেছি এটা কীভাবে হলো। কীভাবে না, জাস্ট হচ্ছে প্রথম সূত্রটা, মানে জাস্ট জিনিসটা একটু হালকা দেখাচ্ছি আমি। ওকে, ধরলাম এই একটা গ্রাফ, এই গ্রাফের ঠিক এতটুকু অংশ হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড কীভাবে গঠিত হয় সেটা অলরেডি বলেছি আমরা, হচ্ছে ধরলাম এটা হচ্ছে একটা চুলের মুঠি, অর্থাৎ এখানে এরকম এত সংখ্যক এরকম অসংখ্য স্টেট আছে, যেগুলোকে বলা হয় ডেনসিটি অফ স্টেট, যেটাকে জি দ্বারা ইন্ডিকেট করা হয়। কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট হচ্ছে জিসিবি, ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট হচ্ছে জি ভিবি। ওকে, এরকম অনেকগুলো স্টেট আছে। এখন ঠিক এই যে পজিশনটুকু, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি বোঝার সুবিধার্থে, এই পজিশনটুকু হচ্ছে ইসি আমরা জানি, এবং এখান পর্যন্ত যতটুকু অংশ আছে এটাকে আমরা বলেছি কি ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ কাই অথবা এক্স যেটাই বলি। তো এতটুকু অংশ হচ্ছে ইসি প্লাস কাই বা ইসি প্লাস এক্স। তাহলে আমাদের এই যে সূত্রটা, টোটাল সূত্রটা হবে এইখানে কতগুলা স্টেট আছে, সেই স্টেটের ঘনত্ব, ডেনসিটি অফ স্টেট, এক ইউনিটে কতগুলা স্টেট আছে, ডেনসিটি অফ স্টেট, এবং হচ্ছে প্রত্যেকটা স্টেটে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, দুইটার গুণফলের কে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব এইটুকু অংশের মধ্যে, ইসি থেকে ইসি প্লাস কাই এই অংশের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এটার ভ্যালু পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবেই করা আছে। জিসিবি হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেট, সেখানে হচ্ছে ইলেকট্রন থাকা, এরপরে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, দুইটার গুণফলকে ইসি থেকে ইসি প্লাস কাই এই অংশের মধ্যে ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে আমরা টোটাল ইলেকট্রনের সংখ্যা পাবো। ওকে, এখন এফ অফ ই যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে বলেছিলাম বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে এখানে, এই ভগ্নাংশটা বাদ দিয়ে জাস্ট এটাকে উপরে নিয়ে মাইনাস দিয়ে দিয়েছে, সেটা হয়েছে। আর এখানে জিসিবির যে সূত্রটা সেটা হচ্ছে এটা এম ই যেটা, আচ্ছা এখানে নতুন একটা টার্ম আছে সেটা হচ্ছে এইচ যেটা, সেটা তো জানি হোল, সরি এইচ যেটা এখানে, এই যে এই সূত্র ডেনসিটি অফ স্টেটে, এই সূত্রগুলো আমাদের লাগবে, স্যার জিজ্ঞেস করবে এখানে কোনটা কি। তো এখানে এম ই যেটা সেটা হচ্ছে মাস, ইলেকট্রনের মাস, এটা যদি হোলের মাস হতো তাহলে হতো এম এইচ, এবং অনেক ক্ষেত্রে এটাকে একটা স্টার দিয়ে ইন্ডিকেট করা হয় ইফেক্টিভ মাস, তো একই জিনিস দুইটাই। এরপরে এইচ যেটা, এখানে এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর বাকিগুলো আমাদের সবই পরিচিত, এবং এইখানের এগুলো আমাদের পরিচিত। কে বি এবং কে দুইটাই একই, কিছু কিছু বইতে হচ্ছে এটা যে বোল্টজম্যানের কনস্ট্যান্ট, সেটাকে বোঝানোর জন্য বি উল্লেখ করা হয়েছে, কিন্তু কে বি এবং কে দুইটাই সেম। ওকে, এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, আমাদের ডিরাইভেশনের প্রয়োজন নেই, জাস্ট বলছি
যে এটা এখানে বসিয়ে দিলেই হচ্ছে এবং ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমরা এই সূত্রটা পাবো। এই সূত্রটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে এবং এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হয়। এখানে এনসি হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। ওকে, এই গেল আমাদের এই সূত্র। আচ্ছা, এই ফিগার যেটা আছে, আশা করি এই ফিগারটা ব্যাপারে কিছুই বলতে হবে না। প্রথম যে ফিগারটা আছে সেটা হচ্ছে জাস্ট একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। উপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে, নিচে আছে হোল, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেট। বি যেই ফিগারটা, ডেনসিটি অফ, সরি, এই যে এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেট। এখন এখানে জাস্ট একটা জিনিস আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি এইখানে কিভাবে দেখাবো আসলে, এইখানে যদি একটা, এই যে কার্ভ যেটা উপরের দিকে উঠেছে, ঠিক এইখান থেকে যদি আমাদের বাম পাশে যে এই রেখাটিতে যদি আমরা একটা যদি সরল রেখা টানি, তাহলে আমরা যেটা দেখতে পাবো আমাদের, এবং প্রত্যেকটাতে হচ্ছে সোজা সোজা লাইন। আমি সরাসরি আবার ইয়েতেই চলে যাই, সেখানে দেখালেই সবচেয়ে সুবিধা হয় আর কি। তো এখানে আমরা দেখাই, জিনিসটা অনেকটা হয়ে যাচ্ছে এরকম, অর্থাৎ এই যে এইভাবে যে ছিল, এখানে যদি এভাবে আঁকি তাহলে এরকম করে অনেকগুলো স্টেট থাকবে। এখন তাহলে সর্বোচ্চ পরিমাণ স্টেট থাকার সম্ভাবনা কোথায়? এগুলো ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। সর্বোচ্চ পরিমাণ স্টেট থাকার সম্ভাবনা হচ্ছে আমাদের ঠিক এই পজিশনটাতে, কালারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি, ঠিক এই পজিশনটাতে হচ্ছে আমাদের সর্বোচ্চ স্টেট। কারণ আমরা দেখি এইটুকু অংশ যদি দেখি তাহলে এখানে স্টেট আছে অল্প কয়টা, এইটুকুতে দেখলে আরও বেশি, কিন্তু এইখানে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ স্টেট আছে, ডেন্সিটি অফ স্টেট। তার মানে ডিপ্রেশন লেয়ারের ঠিক এজ যেটা, প্রান্ত যেটা, সেখানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ডেন্সিটি অফ স্টেট থাকে। ও, আমরা এখনও ডিপ্রেশন লেয়ারে আসি নাই, জাস্ট এতটুকু মনে রাখি, ডিপ্রেশন লেয়ারে আমরা যখন আসবো তখন হচ্ছে ডিপ্রেশন লেয়ার কি সেটা বোঝাবো। আপাতত এটা মনে রাখি যে ডিপ্রেশন লেয়ারের এজ যেটা, সেখানে হচ্ছে আমাদের ডেন্সিটি অফ স্টেট বেশি থাকে এবং সেখানে আমাদের ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, চার্জ ক্যারিয়ার সংখ্যা বেশি থাকে। ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে হোল, কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে সেটাই এই কার্ভটাতে দেখানো আছে। এবং এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এর পরের যে ফিগারটিতে, সেখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে, আচ্ছা, এফ অফ ই, এটা যদি আমাদের ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হয় তাহলে হোল থাকার প্রবাবিলিটি কি? ক্যান সামওয়ান গেস ইট? ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি এফ অফ ই হয়, আমরা জানি সর্বোচ্চ প্রবাবিলিটি হচ্ছে 1, তাহলে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি এফ অফ ই হয়, তাহলে হোল থাকার প্রবাবিলিটি কী হবে? 1 মাইনাস এফ অফ ই। সেটাই এখানে নীল কালি যেটা, নীল কালারের কার্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রবাবিলিটি, এবং রেড যেটা 1 মাইনাস এফ অফ ই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, সেটা হচ্ছে হোলের। আচ্ছা, ঠিক এই যে ডেন্সিটি অফ স্টেট যেটা যেটা বলেছিলাম, সেটাই আবার এখানে হচ্ছে জাস্ট কতটুকু এরিয়া জুড়ে ইলেকট্রন থাকবে সেটা দেখানো আছে এখানে। বলেছিলাম আমরা কন্ডাকশন ব্যান্ডে, সরি, ডিপ্রেশন লেয়ারের একদম ঠিক এজ যেটা, এই কর্নারে, এখানেই হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকবে, সরি, চার্জ ক্যারিয়ার থাকবে। আবার ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে এখানে হোল থাকবে, সেটাই এই ফিগারে দেখানো আছে। ওকে, এবং এই ডিটেলসগুলো এখানে বলা আছে যে কোথায় কী দেওয়া আছে। তো সেটাই আমি এতক্ষণ বলেছি, তাহলে ভিডিও থেকে মুখস্থ করতে পারি বা এই লেখাগুলো। ওকে, এখন কন্ডাকশন ব্যান্ডে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে অলরেডি আমরা এই সূত্রটা দেখে এসেছি, প্রমাণও করেছি, তাই না? তো এবং এই সূত্রে কোন ভ্যালুটা, কোনটা কিসের ভ্যালু, সেটা হচ্ছে এইখানে দেয়া আছে। চাইলে ভিডিওটা একটু পজ দিয়ে আমরা এখানে এগুলা পড়ে নিতে পারি, এগুলো ডিসক্রাইব করার আসলেই কিছু নাই। আচ্ছা, এরপরে ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস ইন কন্ডাকশন ব্যান্ড ইজ, কন্ডাকশন ব্যান্ডের ঠিক প্রান্তে সেখানে ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেট কত হবে, সেইটার সূত্র হচ্ছে এইটা। এই যে বলেছিলাম এমই এর উপর একটা স্টার দেওয়া থাকে, এটা হচ্ছে ইফেক্টিভ মাস অফ হোল, এইচ হচ্ছে এখানে ফ্লাক্স কনস্ট্যান্ট। এই যে এখানে যতগুলো প্যারামিটার ইউজ করা হয়েছে সবগুলা প্যারামিটারের ডিটেলস এখানে দেয়া আছে। এরপরে আমরা ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করেছি, এবার হচ্ছে হোল কনসেন্ট্রেশন ভ্যালেন্স ব্যান্ডে, একই সূত্র, জাস্ট হচ্ছে এনভি। আর ওখানে ছিল হচ্ছে আমাদের ইসি থেকে ইএফ পর্যন্ত, আর এখন হচ্ছে ইএফ থেকে ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত, মানে ইএফ মাইনাস ইভি। যাক, প্যারামিটারগুলোর ডিটেলস এখানে আছে। এরপর আরও একটা সূত্র, ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেট অ্যাট ভ্যালেন্স ব্যান্ড এজ, সেইটারও প্যারামিটারগুলো এখানে, এই যে এম এইচ স্টার, এটা হচ্ছে হোলের ইফেক্টিভ মাস, প্যারামিটারগুলোর ডিটেলস এখানে আছেই। আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল আসলে আমরা হয়তো বা নামটা শুনিনি, কিন্তু মাস অ্যাকশন ল আমরা অনেক পড়েছি। এটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে।
ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি আমাদের ইলেকট্রন এবং হোলের সংখ্যা হচ্ছে সমান থাকে, তার মানে এন মানেই হচ্ছে পি। তাহলে অর্থাৎ আমি যে এখানে চলে আসি, মানে এন এবং পি হচ্ছে সমান, তাহলে পি এর পরিবর্তে আমি এন বসাইতে পারি বা এন এর পরিবর্তে পি বসাইতে পারি, এবং সেখানে যে চার্জ ক্যারিয়ারগুলো থাকে সেগুলো ইন্ট্রিনজিকের জন্য সেটাকে এনআই দ্বারা ইন্ডিকেট করা হয়ে থাকে। এবং এই সূত্রটা এমনভাবে দাঁড়ায় যে এন পি দুইটাকে যদি গুণ করা হয় তাহলে এনআই স্কোয়ার হয়, মানে জাস্ট দুইটার গুণফল হচ্ছে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের বর্গের সমান। এটাই হচ্ছে মাস অ্যাকশন ল। এখন যদি জিজ্ঞেস করে মাস অ্যাকশন ল কি, মাস অ্যাকশন ল হচ্ছে, এক কথায় যদি বলতে যাই তাহলে মাস অ্যাকশন ল হচ্ছে এইটা, যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন কনসেন্ট্রেশন এবং হোল কনসেন্ট্রেশনের গুণফল ইন্ট্রিনজিক চার্জ ক্যারিয়ারের বর্গের সমান। এই ক্ষেত্রে যদি ডোপিং বা অন্য কোনো মাধ্যমে যদি ইলেকট্রন বা হোলের সংখ্যা কম বেশি করা হয় তাহলে সেটা সমন্বয় হবে এইভাবে যে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে হোলের সংখ্যা বৃদ্ধি পাবে, হোলের সংখ্যা কমে গেলে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, অনেকটা ওহমের সূত্রের মতোই আর কি। এটাই হচ্ছে মাস অ্যাকশন ল। এখন মাস অ্যাকশন ল এর কিছু সীমাবদ্ধতা আছে, আমরা শুরুতেই বলেছি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়, তার মানে ইকুইলিব্রিয়াম থেকে যখন চলে যাবে তখন আর এই মাস অ্যাকশন ল কোনো কাজ করবে না। তার মানে এবং এখানে যদি আমরা যদি কোনো আলো দিই তাহলেও সে কাজ করবে না, যদি বায়াসিং অ্যাপ্লাই করি তাহলেও সে কাজ করবে না, অর্থাৎ সে কাজ করবে শুধুমাত্র ইকুইলিব্রিয়াম অবস্থায়। সেটাই এই যে নিচে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে যে মাস অ্যাকশন ল অ্যাপ্লাইজ ইন, সরি এখানে একসাথে হয়ে গেছে, অ্যাপ্লাইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড, ওয়ার্ডগুলো একসাথে হয়ে গেছে সরি, মাস অ্যাকশন ল অ্যাপ্লাইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইন ডার্ক লো, মানে ডার্ক মানে হচ্ছে নো ইলুমিনেশন, মানে কোনো লাইট দিচ্ছি না, এটা হচ্ছে মাস অ্যাকশন লয়ের সীমাবদ্ধতা। এটাই জাস্ট আমাদের মাস অ্যাকশন লয়ের সূত্র। আর যদি ইকুয়েশন জানতে চাই তখন তো ইকুয়েশন এটা আছেই, এটা বলে দিব যে এনসি ইন্টু এনভি, মানে যেটা আছে সেটা। আচ্ছা, ইজি মানে এনার্জি ব্যান্ড গ্যাপ, এটা তো আমরা জানি, তারপরে বললাম। এরপর একটা ম্যাথ আছে, ম্যাথ যেহেতু আমাদের ভাইবা লাগবে না আমরা ম্যাথে যাচ্ছি না, অ্যাসাইনমেন্টে লাগবে, অ্যাসাইনমেন্টে আমরা দেখে দেখেই করব, তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এরপরে যেটা আছে হোল মোশন ল। আচ্ছা, হোল মোশন ল বলতে যেটা বোঝানো হয় মূলত, আসলে হোল মোশন বলতে তেমন কিছুই নেই, যেখানে হোল বলতেই কিছু নেই সেখানে হোল মোশন আসবে কোত্থেকে? হোল হচ্ছে জাস্ট ইলেকট্রনের অনুপস্থিতি। এখন ধরে নিলাম একটা ইলেকট্রন, একসাথে 10টা ইলেকট্রন সিরিয়ালি আছে, এখন সেইখান থেকে কোনো একটা কারণে, বায়াসিংয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক, কোনো একটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড মানে যেটার জন্যই হোক, কোনো একটা কারণে একটা ইলেকট্রন সেখান থেকে সরে গিয়েছে, সে তার পজিশন চেঞ্জ করেছে বলতে এমন না যে সে এখান থেকে এই সিট থেকে ওই সিটে বসেছে, তা না, সে সেখান থেকে উঠে চলে গেছে, তার জায়গাটা খালি হয়ে গেল না, হয়ে গেল খালি। তারপর এখন ওই খালি জায়গাটা কি করলো, পাশের একটা ইলেকট্রন এসে ফিল আপ করে দিছে, যে এই জায়গাটা খালি, এই জায়গাটা আমি ফিল আপ করে দিই। তাহলে সে যখন পাশের জায়গাটা ফিল আপ করে দিয়েছে, এখন সে যেখানে ছিল সেই জায়গাটা আবার খালি পড়ে যাচ্ছে না, এখন ওই খালি জায়গাটা হচ্ছে অন্য একটা ইলেকট্রন এসে ফিল আপ করে দিয়েছে, এখন হবে কি, ও যে ইলেকট্রনটা ফিল আপ করেছে সেই ইলেকট্রনের জায়গাটা খালি হয়ে থাকবে। তো এইটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, অনেকটা মনে হবে একটা হোল হচ্ছে দৌড়তেছে, অনেকটা আমাদের ঢাকায় যে শহরে যে বিলবোর্ডগুলো, শহরে কেন যে কোনো বাজারেও যে কোনো দোকানে লাইটিংয়ের দোকানগুলোতে সাধারণত দেখা যায়, আমরা দেখি লেখা দৌড়তেছে, লাল আলো, সবুজ আলো, নীল আলো, হলুদ আলো, এগুলো দৌড়তেছে। আসলে কি দৌড়তেছে? না, এটা দৌড়ে না। একবার একটা বাতি জ্বলে, এটা এমনভাবে জ্বলে মনে হচ্ছে এটা দৌড়তেছে। ঠিক এই যে জ্বলা নিভার ব্যাপারটা, মানে একবার জ্বলতেছে একবার নিভতেছে, মনে হচ্ছে আলোগুলা দৌড়তেছে কোনো দিক থেকে কোনো দিকে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এরকম দৌড়তেছে। এই যে ঠিক দৌড়ার যে ব্যাপারটা, যেটা ফেনোমেনন, যেটা আমরা চোখে দেখি, মানে দৌড়ার যে সিনারিও, এটাই হচ্ছে হোল মোশন। এখানেও হোলটা হচ্ছে একবার এক জায়গায় হোল ক্রিয়েট হয়, মনে হচ্ছে একবার এখানে একবার ওখানে, এইভাবে মনে হচ্ছে হোলটা দৌড়াচ্ছে, সেটাই হচ্ছে হোল মোশন। তো হোল মোশনটা এখানে দেখানো আছে এরকম, যে প্রথমে হচ্ছে একটা ইলেকট্রন, এই যে হোল যেটা দেখানো আছে সেখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে এসেছে, যার কারণে সেখানে একটা হোল ক্রিয়েট হয়েছে। পরেরটাই হলো কি, এগুলো একটা একটার সাথে কিন্তু সিরিয়াল মেনটেন করে না, এগুলা জাস্ট এমনিতে দেখানো। পরেরটাই দেখানো হচ্ছে যে একটা হোল এইখানে ক্রিয়েট হয়েছে, এবং তার করেসপন্ডিং একটা ডায়াগ্রামও এখানে দেখানো আছে। যদি এই ফিগার এবং এই ডায়াগ্রামের সাথে কোনো
সম্পর্ক না, জাস্ট হচ্ছে হোলের যে পজিশন পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে হোলটা হচ্ছে উপরের সারিতে ডান দিক থেকে 3 নম্বরে, পরে হচ্ছে 4 নম্বরে। এটার কোনো হিসাব নেই, এটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন, জাস্ট বোঝানোর জন্য যে হোলের পজিশন পরিবর্তন হচ্ছে। পরের যে ফিগারটা সেখানে দেখা যাচ্ছে এই হোলটা একটা ইলেকট্রনের সাথে রিকম্বিনেশন করছে। রিকম্বিনেশন মানে হচ্ছে অন্য একটা ইলেকট্রন এই হোলের জায়গাটা দখল করছে, অর্থাৎ সে হোলের এখানে চলে আসতেছে। এটা এখানে দেখানো আছে। তো সে যেখান থেকে চলে আসবে আবার সেখানে একটা হোল হয়ে যাবে না, এটাই। তো আবার এই ফিগারটাতে যদি দেখি, এখানে হোলটা এখন এই মুহূর্তে এখানে আছে, আবার এইখানে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন এই হোলের জায়গাটা মানে ফিল আপ করার চেষ্টা করছে। এবং ফাইনালি এখানে যে ফিগারটা দেখানো হয়েছে, এখানে হচ্ছে যে কোনো একটা মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের একটা হোল বাড়তি এবং একটা ইলেকট্রনও বাড়তি। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনটা হোলের জায়গায় চলে গেছে, নতুন করে কোনো হোল নেই। অর্থাৎ প্রতিবার যে জিনিসটা হয়েছিল যে একটা ইলেকট্রন যখন ওই হোলের জায়গাটা ফিল আপ করতো, তখন ওই ইলেকট্রনের জায়গাটা আবার খালি থেকে যেত এবং সেখানে আরেকটা হোল ক্রিয়েট হতো। তো এখন অবস্থাটা এমন হচ্ছে, ধরলাম ডোপিংয়ের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে, অথবা ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন তাকে দেওয়া হয়েছে, যার ফলে যেভাবেই হোক একটা ইলেকট্রন সে পেয়েছে, নতুন একটা বাড়তি একটা ইলেকট্রন। তাহলে এখন হবে কি, যে একটা হোল বারবার ক্রিয়েট হচ্ছিল সেই হোলটা এবার ফিল আপ হয়ে যাবে। তো সেইটাই এখানে দেখানো আছে, যে এখানে এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামও দেখানো আছে যে কোনো হোল এখন আর নেই, আর এখানেও দেখানো আছে কোনো হোল বা ইলেকট্রন বাড়তি নেই। এটাই হচ্ছে হোল মোশন ল। আমি এই ডিটেলস যেটা আছে সেখানে একটু ধরলাম, আমরা চাইলে একটু ভিডিওটা একটু পজ দিয়ে এটা এখান থেকে পড়ে নিতে পারবো। ওকে, এই হচ্ছে মূলত আমাদের হোল মোশন ল, সরি হোল মোশন, মোশন ল না, হোল মোশন মানে ইলেকট্রন মোশন, এক কথা এটাই। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপলোড হতে সমস্যা হবে, আমি আরেকটা ভিডিও করছি।